নমস্কার, আমি চিন্ময় রায়। চিন্ময় রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 4 জুলাই 2026, বারুইপুর গণধর্ষণ কাণ্ড। 12 বছর বয়সী একটি ক্লাস 6-এ পড়া মেয়ে তার বান্ধবীর জন্মদিনে বিকেলবেলায় বাড়ির থেকে বেরিয়েছিল। পাশাপাশি হবে, বেশি দূর হবে না, একই গ্রামের মধ্যে। বাবা আমাকে বলেই গিয়েছিল যে জন্মদিনে যাচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মেয়ে ফিরে আসেনি। বাবা মার চিন্তা, মেয়ে আসেনি। পাশাপাশি সবাইকে জানানো শুরু হলো, খোঁজাখুঁজি শুরু হলো। যার বাড়ি জন্মদিন ছিল তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানো হলো, পাওয়া গেল না। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছোয়নি। সব জায়গায় খোঁজাখুঁজি হলো। সব লোক অনেকক্ষণ ধরে চেষ্টাও করলো, কিন্তু শেষ পর্যন্ত সবাই তো শেষ পর্যন্ত সাথ দিতে পারে না, অনেকে ছেড়ে চলে গেল। পাশাপাশি একজন, কি বলবো, শান্তনু মণ্ডল, যাকে বিজেপির মণ্ডল সভাপতি বলে বলা হচ্ছে, ইনিশিয়েট দেখিয়ে মেয়ের পরিবারের সঙ্গে পাশে এসে দাঁড়ালো এবং তাদের সঙ্গে খোঁজাখুঁজি করা শুরু করলো। যেহেতু ও মণ্ডল সভাপতি, জানাশুনো আছে এদিক ওদিক, সুতরাং রাস্তায়, মোড়ে, দোকানে সিসিটিভি চেক করার জন্য শান্তনু মণ্ডল পরিবারের সঙ্গে অনেকটা সহযোগিতা করল। এক জায়গায় সিসিটিভিতে দেখা গেল মেয়েটির সঙ্গে একটি ছেলেকে যেতে, কিন্তু ছেলেটিকে ওরা চিনতে পারলো না। কিছু দূর যাওয়ার পরে ছেলেটি একটা ছেলের সঙ্গে কথা বলল। সেই ছেলেটি কাছে আসার পরে দেখা গেল ওই ছেলেটিকে চেনা চেনা বলে মনে হচ্ছে। ওই ছেলেটিকে কেউ না কেউ চেনে। যে চেনে তাদের কাছে গেল, সিসিটিভি ফুটেজটা দেখালো যে তুমি এই ছেলেটিকে চেনো? বলে হ্যাঁ, তো চিনি। সেই সূত্রে তাদের বাড়ি গেল। তাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি একে চেনো? বলে হ্যাঁ চিনি, এরকম এরকম। কিন্তু তাদের বাড়ি, যে ছেলেটি ছিল তাকে তার বাড়িতে পাওয়া যায়। খুব খোঁজাখুঁজি শুরু হলো, সারা রাত ধরে খোঁজাখুঁজি শুরু হলো। সুশান্ত মণ্ডল এবং তার সাথী 2-4 জন মিলে পরিবারের সঙ্গে সারা রাত ধরে খোঁজাখুঁজি করল। সকালবেলায় অনেক চেষ্টায়, তাদের স্বীকারোক্তিতে, সেই নৃশংসভাবে গণধর্ষণ করে রেল লাইনের পাশে কোনো একটা পুকুরে ফেলে দেওয়া মেয়েটির দেহ উদ্ধার হলো। মানুষজন ক্ষুব্ধ হয়ে গেল এবং গণপিটুনিতে ওখানে সন্দেহবশে একজনকে মেরে দিল। পরে সে নির্দোষ, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ পরে বলেছে যে ওটা, যে যাকে মারা গেছে গণপিটুনিতে, ওটা নির্দোষ, ওটা কারোর পেছনে উস্কানিমূলক কোনো চক্রান্ত ছিল। বাকি ওকে মেরে দেওয়ার চক্রান্ত চলছিল, কিন্তু এই শান্তনু মণ্ডলের নেতৃত্বে তাকে ওই গণপিটুনি থেকে বাঁচিয়ে নিয়ে আসা হলো থানায়। যখন তাকে ওখানে থেকে বাঁচানো হলো, তখন সেই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বলা হলো যে ধর্ষককে এই বিজেপির নেতা বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এত সব কিছু হয়ে যাওয়ার পরে মেয়েটির বডি উদ্ধারও হয়ে গেল, তারপরেও পর্যন্ত পুলিশের কোনো হেলডোল নেই। মেয়ের খোঁজা থেকে শুরু করে, মেয়ের বডি উদ্ধার থেকে শুরু করে, ধর্ষকদের পুলিশ স্টেশন পৌঁছে দেওয়া পর্যন্ত সবই বিজেপির অঞ্চল সভাপতি শান্তনু মণ্ডল করলো এবং তার সাথীরা করলো। গ্রামবাসীরাও সঙ্গে দিয়েছে, অনেক সব যা করেছে লোকাল করেছে, পুলিশ কিছু করেনি। এরপরে পুলিশ উঠে বসলো। পুলিশ পরে সবার বাড়িতে গেল, আবার খোঁজ খবর নিল, চলে আসলো। এবার আসি প্রসঙ্গে। 5 তারিখ সকাল দেহ উদ্ধার হওয়ার পরে, যেহেতু আমি বলে রাখি মেয়েটির ব্যাকগ্রাউন্ড, মেয়েটি মুসলমান পরিবার থেকে, আর ধর্ষকরা পাওয়া গেছে হিন্দু পরিবার থেকে, তো একটু হিন্দু মুসলমান খেলা হবে না? তো হিন্দু মুসলমান খেলার জন্য কারা আসলো? ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এরা এটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করলো। বলে হাত থেকে নেই এই ঝুলে, কিছু করার নেই।
মুসলমান পরিবারের মেয়েকে গণধর্ষণ করেছে হিন্দু পরিবারের ছেলে, এইভাবে উস্কানো হলো। এই উস্কানোর জন্য এর অনেক অডিও রেকর্ডিংও পাওয়া গেছে। উস্কানো হলো, এই উস্কানিতে নেতৃত্ব দিল কে? এই নেতৃত্ব দিল তাহেক আলী, কমরেড তাহেক আলী, যে ওই বারুইপুর পশ্চিম বিধানসভায় প্রার্থী ছিলেন 2026 ভোটে। তাহেক আলীকে নেতৃত্বে ওখানে ভাঙচুর হলো। আর তাহেক আলী যখন ওখানে ভাঙচুর এবং ওখানে গণপিটুনিতে যখন একজনকে মারছে, তখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পোস্ট করছেন যে ওখানে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে আমাদের একটা কমরেড তাহেক আলী। সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাহেক আলী, এদের নেতৃত্বে পুরো উস্কানিমূলক বিক্ষোভের নামে ওখানে লুটপাট, রেল লাইনের পটরিকে ভেঙে দেওয়া হলো, শান্তনু মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, পুলিশ 3 জন পুলিশকে ইনজিওর করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো, সিআরপিএফের গায়ে হাত দেওয়া হলো, এসব কিছু চলতে লাগলো। আর সিপিএম সোশ্যাল মিডিয়ায় এর মজাটা নিচ্ছে বসে বসে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে। যে 3 জনকে ধরা হয়েছিল তাদের মধ্যে একজন আপাতত এনকাউন্টার প্রভাস মণ্ডল, একজন দিবাকর, একজন আনন্দ সর্দার। আমি আনন্দ সর্দারের ব্যাপারটা না বললে নয়। আনন্দ সর্দার ছিল এই তাহেক আলীর বিধানসভার ইলেকশনে তাহেক আলীর বুথ এজেন্ট। আনন্দ সরকারের পরিচয়, আনন্দ সর্দার তাহেক আলীকে বুথ এজেন্ট ছিল, সিপিএম কর্মী। আর সব কিছুই তাহেক আলীকে নেতৃত্বে এসব কিছু হচ্ছিল। এইবার প্রশ্ন আসে, যেহেতু হিন্দু, হিন্দু মানে বিজেপি, বিজেপি মানে আরএসএস, যে কোনো জিনিসে বিজেপি আরএসএস রং লাগিয়ে দেবো, এটা তো কমিউনিস্টদের একটা মুখস্থ জিনিস হয়ে গেছে, জল ভাত। তৃণমূলেরও তাই, তৃণমূল বলে তো এখন আর কিছুই নেই, ওই আর কি। তো এদের একটা মুখস্থ জিনিস হয়েছে, যে কোনো জিনিস হিন্দু হলেও বিজেপি, আর বিজেপি হলে আরএসএস দাঙ্গা বাদিয়ে দিয়েছে এখানে। খুব সুন্দর মজা নিচ্ছে এরা বসে বসে। সরকার এবং সরকারের পুলিশ প্রায় 200 লোককে চিহ্নিত করেছে ওই দাঙ্গায়, ওই গণপিটুনিতে। একজন নিরীহ অটোওয়ালা, যাকে মেরেছে সে একটা অটোওয়ালা, তার অটোতে কোনো একদিন এরা যাচ্ছিল। আমি অটো চালাই, আমার অটোতে কেউ না কেউ সারাদিন কেউ না কেউ যাচ্ছে আসছে। আমার অটোতে বসে কেউ গেছে কেউ এসছে, তার দোষ আমার হয়ে গেল? আর সে ওটা পিটিয়ে দিল, মেরে দিল ছেলেটাকে বিনা দোষে। মানে একটা দাঙ্গা তৈরি করবে, সেটা আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পোস্ট থেকে বুঝতে পারবেন। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগের থেকে প্ল্যান করেছে। আমি তো বলবো এই হুমায়ুন কবিরের থেকে খতরনাক জিনিস এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হুমায়ুন কবিরের থেকে খতরনাক জিনিস এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এগুলো কিট, এগুলো এই কিটগুলোকে আগে মারার দরকার, টাইট করে, একদম টাইট করে। এটা নিয়ে রাজনীতি করছে বলে এখানে এসআইআর আছে, অনেক কিছু আছে, অন্নপূর্ণার লোক পায়নি, তাই ওইগুলোকে ধামাচাপার জন্য এরা দাঙ্গা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে সরকার। বাহ, কত সুন্দর স্টেটমেন্ট, খুব সুন্দর। এরা চাইছে যে গত সরকারও 15 বছর যেরকম করে একটা ধর্ষকের কোনো বিচার না করে তারিখ পে তারিখ বাস করে চালিয়ে দিয়েছে। তারপর 20 বছর 25 বছর চালার পরে ও দোষী আবার বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে। 34 বছর ধরে তোমার যেভাবে চলছে। আর আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি একটা অ্যাডভোকেট, আমাদের মতন লোকের দোকানটা ঠিকঠাক চলবে, কেস চলতে থাকবে, আমাদের আর ইনকাম হবে, কেস চলতে থাকবে, আমাদের ইনকাম, আমাদের দোকান চলার দরকার। আর আমরা একটা হিন্দু মুসলমান খেলে বাস আমাদের বাঁচিয়ে, মানে আমাদেরকে মানুষের মনের মধ্যে আমাদের অনুভবটা বাঁচিয়ে রাখবো, কিচ্ছু হবে না। মুখোশ খুলে দেবে আপনাদের এইসব ছোটো ছোটো জিনিস, মানুষের মুখোশ, আপনাদের সিপিএমের মুখোশ একদম খুলে দেবে, মানুষকে ভুল বুঝিয়ে রাখতে পারবে না। সেদিন নেই আপনাদের, সেই 77 সালের সেই দিন নেই যে আপনি ভুল বুঝিয়ে মানুষকে রেখে দেবেন এইভাবে। সব জানে সোশ্যাল মিডিয়ার মানুষের ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন, লোকাল ইনফরমেশান, এত কিছু হয়ে গেছে।
আপনি এইভাবে সাজাতে পারবেন না কোনো জিনিসকে। 6 তারিখের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন ওখানে স্পটে, দেখা করে এসছেন নিজেদের বাড়ির সঙ্গে। বাকি আরও যে ওখানকার যে এমএলএ এমপি কী নাম ওর, লাগাও ঘোষ, না সরি সায়নী ঘোষও গিয়েছিল, ওখানকার এমএলএ গিয়েছিল বিমান বন্দ্যোপাধ্যায়, বাকি আরও অনেকে গেছে। কাউকে কোনো দিন মানা করা হয়নি ওখানে যেতে। মমতা ব্যানার্জি যে যাচ্ছে, আমাকে যেতে মানা করছে, আর তোর সঙ্গে তো 10টা লোক, আবার কে মানা করছে? তোকে মানা করার জন্য ওখানে কারোর সময় নেই, ওদের মানা করার জন্য আমাকে মানা করছে। যে গেছে সবাই দেখা করে এসছে, নশাসের দিকে গিয়ে দেখা করে এসছে, অধীর রঞ্জন গিয়ে দেখা করে এসছে, সবাই দেখা করে এসছে, কাউকে কোনো দিন মানা করা হয়নি দেখা করার জন্য। 7 তারিখ বিকেলবেলায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী আইজি ডিজি বড় বড় অফিসারদের সঙ্গে যখন মিটিং করে নিয়েছে, তখন পুরো ক্লিয়ার হয়ে গেছে কি হতে চলছে, তখনই ক্লিয়ার হয়ে গেছে কি হতে চলেছে, পিকচার ক্লিয়ার। আর তিনি মিটিং করে যখন বেরিয়ে যখন বলে দিলেন সাংবাদিক সম্মেলনে, তখনই বুঝে যেতে হবে যে রাতে কি হতে চলেছে। একদম যেন সার্জিক্যাল স্ট্রাইক। বিকেলবেলা মিটিং করলো, ফাইনাল হয়ে গেল। 12টার সময় যে ওই গণপিটুনিতে যারা ইনভলভ ছিল 200 জনের মধ্যে 20 জনকে তুললো। 2টোর সময় একে পুনঃমূল্যায়নের জন্য নিয়ে গেল, ব্যাস খরচ করে দিল। তুমি পুলিশের পিস্তলটা বের করবে, পুলিশের দিকে গুলি করার চেষ্টা করবে, গুলি করেছেও বটে। অন্য পুলিশ তোমাকে ছেড়ে দেবে? রসগোল্লা মারবে তোমাকে? দিয়েছে গুলি, ঠুকে 3টে গুলি, দেখ কেস খতম, ফাইল খতম, যাও। এরকম করে সবগুলোকে মারার দরকার। কে এত 20 বছর 25 বছরের কেস টানবে? আপনার আমার ট্যাক্সের পয়সায় এদেরকে সরকারি উকিল, সরকারি পুলিশ, প্রোটেকশন সব কিছু দিয়ে কেন টানতে যাব? শর্টকাট রাস্তা। এদের শাস্তি এরকম। আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে এগুলো প্ল্যান করে করা হয়েছে, আর এনকাউন্টার করা ঠিক হয়নি। আরে ওর নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুক, নিজের মেয়েকে জিজ্ঞাসা করুক, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনো আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করুক ঠিক করেছে কিনা। যাকে এনকাউন্টার করা হয়েছে তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন, যাকে এনকাউন্টার করা হয়েছে তার মাকে জিজ্ঞাসা করুন ঠিক হয়েছে কিনা। যাকে এনকাউন্টার করা হয়েছে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করুন ঠিক হয়েছে কিনা। যেই সম্প্রদায়ের মেয়েকে গণধর্ষণ করেছে সেই সম্প্রদায়ের লোককে গিয়ে জিজ্ঞাসা করুন ঠিক হয়েছে কিনা। আর আপনি এখানে বসে বসে লোককে উস্কাচ্ছেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। এটাও ঠিক নয়। মানুষ আপনাকে ভালো চোখে নেবে না, মানুষ আপনাকে ভালো চোখে নেবে না। ওদিন নেই কেউ আপনাদের এইসব জিনিস খাবে না, ভুল বোঝানো। নোংরা মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতো নেই, বুঝেছো? আচ্ছা ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা কেন এরকমই আমার বিয়ে পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়াইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আপনার কয় সন্তান? একটা ছেলে। প্রভাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। প্রভাসকে চিনতেন? পাশাপাশি থাকতে চেনা রাজি। আচ্ছা মানে কেমন ছিল ছেলে হিসাবে? খুব একটা ভালো না। আচ্ছা আচ্ছা মানে অশান্তি সবসময় করতো? আচ্ছা এমনি চুরি ছাঁচামি এই সমস্ত করতো? না, ওইটা ছিল। তাহলে মেয়ের দোষ ছিল, মেয়ের সঙ্গে দোষ ছিল? ওটা বুঝতে পারবো না, নেশা করতো। আচ্ছা এই 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 যে একটা ঘটনা ঘটলো, একটা ছোট্ট মেয়ের সাথে যে অন্যায়টা ওরা করেছে, খারাপ করে, আচ্ছা খুব খারাপ করে। ও যেরকম সাজা পেয়েছে ও সাজা পাবে। আচ্ছা তারপরে যে পুলিশ ওকে গুলি করে মারলো, কিভাবে দেখছেন আপনারা? ভালো হয়েছে। মানে ঠিক হয়েছে বলছেন? ভালো হয়েছে। মানে অন্যায় শাস্তি পেয়েছে? হ্যাঁ। আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল? হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে
তাতেই গেছে আমার শান্তি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করেছেন, আমি ওনার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এনকাউন্টার একেবারে একদম এইটাই দরকার ছিল। আমি ওই জন্য আমি সবাই বলছে ঠিক হয়েছে, যেভাবে করে হয়েছে। ভুল করেছে, আমি তর্কের খাতির মেনেও নিলাম যদি ভুল করে হয়েছে। তর্কের খাতিরে আমি মেনে নিলাম প্ল্যান করে হয়েছে। হ্যাঁ, প্ল্যান করে হয়েছে। না ও বন্দুক নিয়েছে, আর না ও পালানোর চেষ্টা করেছে, ওকে মেরেছে। যদি তর্কের খাতিরে মেনে নিই তাও ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। সবগুলোকে এরকম মারার দরকার। আর যারা এর হয়ে বলবে তাদেরকেও এনকাউন্টার করার দরকার। তোমাদের মতন কিডদের যারা এদের হয়ে বলবে এখনো পর্যন্ত, বাকি ওই দিন গণপিটুনিতে যাদের আপনারা উস্কানি দিয়েছিলেন 200 লোক তো চিহ্নিত হয়ে গেছে। আর ওদের পিছনে কারা ছিল, ওই তাহেগ আলী আর আপনার সুজন চক্রবর্তী, আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে যত সিপিএমের লোক, রাজনীতি করা ঘুচিয়ে যাবে। ও সেদিন নেই তৃণমূলের সময় যে রাজনীতি করছে তোমরা। একটা আসন জিতেছে এরকম ভাবছো যেন বঙ্গ জয় করেছে, ভারতবর্ষ জয় করে, বিশ্ব জয় করে নিয়েছে, এরকম একটা ভাব দেখাচ্ছে। মানে দ্বিতীয় আমরা, ফলতাতে দ্বিতীয় স্থান হয়ে গেছে। দ্বিতীয় স্থান মানে দুজনের প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান। কত ভোট পেয়েছি হিসাব করলে খুঁজে পাবে না। দ্বিতীয় স্থান হয়ে গেছে, মানে নিজেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিরোধী দাবি করছে একদম। আরে মানুষ খাবে না, তোমাদের সব দেখে নিয়েছে কি জিনিস। তোমরা কি করতে পারো সবাই জানে। অনেক জায়গায় অনেকে বলছে, সোশ্যাল মিডিয়া দেখছে, একজন বলছে যদি তৃণমূল ক্ষমতায় চলে আসতো তো কী হতো এখন। আর আমি এক প্রশ্ন করছি, যদি সিপিএম ক্ষমতায় চলে আসতো তর্কের খাতিরে কী হতো? হ্যাঁ, সিপিএম যদি তর্কের খাতিরে কী হতো? রাস্তার লাইট ফাইট সব খুলে নিত, ভালো রাস্তা ভেঙে দেওয়া হতো, মানুষজনকে যাতে পড়াশোনা না করতে পারে, স্কুলে যাওয়ার রাস্তাঘাট থাকবে না, লাইট টাইট থাকবে না, বাড়িতে কেউ টিভি দেখতে পারবে না, কেউ সোশ্যাল মিডিয়া চালাতে পারবে না। ইংলিশ যেটা ক্লাস 1 থেকে পড়ছে, নার্সারি থেকে পড়ছে, সেটা মাধ্যমিকের পরে ইংলিশ শুরু করা হতো। আর ইংলিশ শিখতে দেবো না কাউকে, কিন্তু আর নিজের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। সিপিএম আসলে তাই করতো। আর কি করতো সিপিএম আসলে? যত জায়গায় খালি পোস্ট বলছে না, যত খালি পোস্ট আছে সবগুলো যারা সিপিএম পার্টি করতো তাদেরকে বসিয়ে দেওয়া হতো। ওর ছেলে, ওর মেয়ে, ওর বৌমা, ওর নাতি পুতি সব ওদেরকেই বসিয়ে দেবো সব খালি পোস্টে। এটাই করতো। আর কি করতো? প্রত্যেক 2 দিন ধর্মঘট করে দেবো। রেল লাইনের উপরে লাল ঝান্ডা লাগিয়ে দিয়ে ট্রেন যেতে দেবো না। বাস রোডের মাঝখানে ধান গাছ পুঁতে দিয়ে বাস অবরোধ করে দেবো। প্রত্যেকটা দিন অবরোধ করে দেবে, ট্রেন অবরোধ, বাস অবরোধ। খতরনাক। তৃণমূল তো চোর, বদমাস, এদের থেকে খতরনাক এই সিপিএম। এর থেকে খতরনাক যারা দেখেছে। আমরা দেখেছি, আমাদের বাপ ঠাকুরদারা দেখেছে, নিউ জেনারেশন দেখেনি। আর এরা তো নেবেই না, নিউ জেনারেশন তো নেবেই না একে। আর যারা দেখেছে জীবনে এদের নেবে না। সবগুলো চাকরির ক্ষেত্রে এরা নিজেদের লোকগুলোকে বসিয়ে রেখেছে, স্কুল মাস্টার থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, লাস্টের দিকে এসে SSC শুরু করেছিল, যথেষ্ট লাস্টের দিকে এসে কাজ করা শুরু করেছিল যখন ওদের চেতনা হয়েছিল। গ্রামে লাইট পর্যন্ত দেয়নি একজন লোক পড়াশোনা করবে। রাস্তা একটাও ঠিক করে বানায়নি। মানুষকে শিক্ষিত করার কোনো কিছু ছিল না। দিল্লির সরকারের বিদ্রোহ ঘোষণা করতে হবে। পশ্চিমবঙ্গের একটা প্রত্যন্ত বাঁশবাগানে বসে মিছিল করছে, মুড়ি আর বুদে খাচ্ছে, আর দিল্লির এই সিদ্ধান্ত মানছি না মানবো না করছে। এইভাবে করে বিদ্রোহ হয় সিপিএম? মানুষকে কচুরমুখী, ওলের মুচি আর ওই বীজ ধান আর DRD এর লোন দেখিয়ে আর কিছু ভেস্টের জমি দিয়ে নিজের পার্টির লোককে সাজিয়ে বেশি দূর একটা সমাজ এগোতে পারে না। একদিন না একদিন তার পতন হবে। আর এখন ভাবছেন আপনারা এই সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপির নাম দিয়ে আমরা তাসটা খেলবো, আমরা এর গন্ধ শুকে নেবো। বাহ, খুব ভালো। আরে যে এনকাউন্টার হয়েছে তার স্ত্রী বলছে ঠিক হয়েছে, তার মা বলছে ঠিক হয়েছে, প্রতিবেশী বলছে ঠিক হয়েছে, ওখানকার স্থানীয় বাসে সারা ভারতবর্ষের লোক ঠিক বলেছে। তুমি কে হে বাবু? তুমি কে হে? অ্যাকচুয়ালি এদের দোকান বন্ধ হয়ে যাবে। বিচার ব্যবস্থা যদি না হয় এদের দোকান বন্ধ হয়ে যাবে। একে কোর্ট চলবে, উকিলকে ডাকবে, দোকানগুলো চলবে কি করে? দোকানগুলো চালাতে হবে। বিচারটা মেন কথা নয়, যার সঙ্গে হয়েছে তারাই বুঝবে এই জিনিসটা। এইসব মার্ক্সবাদীদের একদম চক্রে পা দেবেন না, আমি বলে রাখি। এরা কোনো দিন ফিরবে না। যেমন কি বলদ গরু কোনোদিন দুধ দেবে না, যেরকম মানতে হবে, এরকম এও মেনে নিন যে সিপিএম কোনোদিন ফিরবে না। বলদ গরু যেমন দুধ দেবে না,
সিপিএমও পশ্চিমবঙ্গে কোনোদিন ফিরবে না, এটা বাস্তব সত্য কথা। জয় হিন্দ, জয় ভারত।